সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ সুন্দর আছো। রাজশাহী কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। যে যেখানে আছো আমার রাজশাহী কলেজের স্টুডেন্ট এবং রাজশাহী কলেজের বাইরেও যেসব ছাত্রছাত্রী এই ক্লাস দেখছো তাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আজকে আমাদের ক্লাস হলো ব্যবসায় পরিচিতির চতুর্থ ক্লাস। আমরা প্রথম অধ্যায়ে ছিলাম ব্যবসায়ের মৌলিক ধারণা, এবং আজকে আমরা আলোচনা করব ব্যবসায়ের কার্যাবলী ও গুরুত্ব সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় যেগুলো আছে সেগুলো আমরা আগে দেখে নিই এক ঝলকে। শিক্ষণ ফল পূর্ব পাঠের পর্যালোচনা, তার মানে হলো তোমরা গতদিনে যে প্রশ্নগুলো করেছিলে সেই প্রশ্নগুলো আজকে আমরা আগে আলোচনা করব, সেগুলো সলভ করব, তারপরে আমরা পরবর্তী বিষয়গুলো যাব। পরবর্তী বিষয়গুলোর মধ্যে আছে ব্যবসায়ের কার্যাবলী, ব্যবসায়ের গুরুত্ব এবং অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান এবং জীবিকা অর্জনের উপায় হিসাবে ব্যবসায়ী। এই কয়েকটি বিষয় আমরা নতুন শিখব। তার আগে আমরা দেখে নিই তোমাদের গত দিনের যে প্রশ্নগুলো ছিল কমেন্ট বক্সে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি একটু চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রশ্ন ছিল গত দিনের কূটনৈতিক বাণিজ্য কি, এবং 6টি প্রশ্ন আমি পেয়েছি তোমাদের। আমি একটা একটা করে উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি। প্রথমে হলো কূটনৈতিক বাণিজ্য। প্রিয় শিক্ষার্থী, গতদিনের আলোচনার সাথে একটি বিষয় জড়িত ছিল, সেটি হলো কূটনৈতিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যের মধ্যে এই বিষয়টা ছিল। বৈদেশিক বাণিজ্য কি ছিল? যে আমাদের দেশ থেকে অন্য দেশের সাথে যদি বাণিজ্য হয়, সেটা আমদানি বা রপ্তানি দুইভাবেই হতে পারে বৈদেশিক বাণিজ্য। এই বৈদেশিক বাণিজ্যের মধ্যে একটা টার্ম ছিল কূটনৈতিক বাণিজ্য। কূটনৈতিক বাণিজ্য কেমন করে হয়? বিষয় হলো যে অন্য দেশে আমার পণ্যের চাহিদা তো এমনি এমনি তৈরি হবে না। অন্য দেশের লোক তো আমরা জানে না যে আমাদের দেশে কি কি পণ্য ভালো আছে, এবং আমরাও কোন দেশে ভালো ভালো পণ্য পাওয়া যায় এবং অল্প দামে পাওয়া যায় সেই বিষয়গুলো আমরা জানি না। এই জন্য আমাদের যে অ্যাম্বাসিগুলো আছে বিদেশে, সে অ্যাম্বাসির রাষ্ট্রদূত অফিসে, হাই কমিশনার বা রাষ্ট্রদূত অফিসে বিজনেস কনসুলার থাকে। তারা ওই দেশের ব্যবসায়ীদের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি করে, আলাপ আলোচনা করে বিভিন্ন পণ্য সম্পর্কে, বিজনেস সম্পর্কে ওই দেশের বিজনেসম্যানের সাথে আমাদের দেশের বিজনেসম্যানের একটা কানেক্ট করে দেয় আলোচনার মাধ্যমে। আরেকটি বিষয় আছে কূটনৈতিক বাণিজ্যের মূল বিষয়টা হলো, ধরো আমরা কোনো দেশ থেকে কোনো পণ্য বা প্রোডাক্ট বেশি পরিমাণ নিচ্ছি, কিন্তু সেক্ষেত্রে সে দেশে তো আমাদের ডলারে পেমেন্ট হতে হবে। আমরা সেখানে প্রস্তাব দিতে পারি, ঠিক আছে আপনার দেশের থেকে আমার প্রয়োজন, যেমন ধরো তুরস্ক থেকে আমরা মসুরির ডাল নিলাম। ঠিক আছে, আমরা বললাম যে আপনাদের দেশ থেকে আমরা মসুরির ডাল নিচ্ছি, কিন্তু নিতে পারি বিনিময়ে আপনারা একটা কাজ করেন, আপনার দেশে যে পণ্যটার অভাব আছে, তৈরি পোশাক হতে পারে, সিমেন্ট হতে পারে, যে পণ্যগুলোর কোয়ালিটি আমাদের দেশে ভালো, বা ওষুধ হতে পারে, যে আপনি নেন, আপনার দেশের আমি নিব মসুরির ডাল, কিন্তু তার বিনিময়ে আপনাকে আমাদের দেশে থেকে XYZ এই তালিকা আছে, তালিকার মধ্যে থেকে আপনি দু একটি মানে পণ্য আপনি চুজ করেন যে এইটা আমরা দিব। তার মানে বিনিময়, কন্ডিশনাল বাণিজ্য, এইটা হলো কূটনৈতিক বাণিজ্য। তার মানে আমি আপনার কাছ থেকে সুবিধা নেব বা আমি আপনাকে সুবিধা দেব, আমার দেশে আসছে, ঠিক আছে আপনার কাছে আমি এই পণ্যটা দেব, কিন্তু আমাকে এই পণ্যটা দিতে হবে। যেরকম বৈদেশিক ঋণের ক্ষেত্রে হয়, বৈদেশিক ঋণ যখন দেওয়া হয় তখন ওই দেশ কন্ডিশন এইরকম দেয় অনেক সময়, যে আমাদের দেশের থেকে কনসালটেন্ট নিতে হবে। তো এইরকম কূটনৈতিক বাণিজ্যের বিষয়টা হলো এইরকমই, যে আমরা ওই দেশের সাথে একটা সম্পর্ক তৈরি করব, পণ্য আমদানি বা রপ্তানি করি, তার সাথে যদি বার্গেনিং এ আমরা যেতে পারি, কন্ডিশনে যেতে পারি যে আপনাদের কাছ থেকে এটা নিব, কিন্তু আমাদের কাছ থেকে এটা নিতে হবে।
যেরকম আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বা অন্যান্য সরঞ্জাম নিচ্ছি, কিন্তু আমরা তাদের সাথে যদি আমরা এইরকম সপ্তে যাই যে ঠিক আছে আমাদের দেশ থেকে কিছু নেন, তাছাড়া বাণিজ্য ঘাটতি হয়ে যাবে। তো এই কূটনীতিক বাণিজ্যের মাধ্যমে আমরা বৈদেশিক বাণিজ্য বাড়াতে পারি। শিক্ষার্থী ক্লিয়ার হয়েছে? 2 নাম্বার, ডাক্তারের চেম্বারের মাধ্যমে সেবা দিলে সেটি অপ্রাতিষ্ঠানিক সেবা কিনা? হ্যাঁ, ইয়েস, এইটা ডাক্তার চেম্বারের মাধ্যমে ব্যক্তিগতভাবে যখন সার্ভিস দেয় সেটা অপ্রাতিষ্ঠানিক সেবা, কিন্তু সে যখন আবার হসপিটালে দেয় বা কোনো ক্লিনিকে মাধ্যমে দেয় তখন সেটা প্রাতিষ্ঠানিক হয়ে যায়। 3 নাম্বার, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মধ্যে মূল পার্থক্য কি? প্রিয় শিক্ষার্থী, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুইটি শব্দ প্রায় সমার্থক, আমরা প্রায় এক অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু মূল বিষয়টা হলো যে এই দুটি শব্দের মধ্যে কার্যকরীভাবে ফাংশনাল কিছু পার্থক্য আছে। ফ্রি মানে মুক্ত। ফ্রিল্যান্সিং শব্দের অর্থটা যদি আমরা এইভাবে করি, মানে মুক্তভাবে কোনো পেশা, যেরকম আমি শিক্ষাতে আমি যে ক্লাসটা নিচ্ছি, আমার যে পেশা, এটা কিন্তু মুক্ত পেশা নয়, একটা প্রাতিষ্ঠানিক পেশা। আমি সরকারি চাকরি করি, আমি রাজশাহী কলেজে চাকরি করি, আমার রাজশাহী কলেজে আসতে হবে একটা নির্দিষ্ট টাইমে, তোমাদের সাথে ক্লাস আছে এই শিডিউলে, এই সময়ে 11:30 12:30, এই 12:30 আমাকে সে ক্লাসে উপস্থিত হতে হয়েছে। এটা কিন্তু ফ্রিল্যান্সিং কাজ নয়। কিন্তু যারা ইউটিউবের কাজ করছে, ইউটিউবে ধরো যে কোনো ক্লাস আপলোড করছে ইচ্ছা মতো, তারা কিন্তু ফ্রিল্যান্সিং। বিষয় হলো যে কাজের কোনো টাইম নাই, সময় নাই, আমার ইচ্ছা হলে করব, ইচ্ছা হলো না করব না, এইরকম যদি হয় কোনো পেশা, তাহলে সেটা হলো ফ্রিল্যান্সিং। যারা এই কাজ করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সারেরা যে কাজ করে তা সেটাই হলো ফ্রিল্যান্সিং, মানে তাদের নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট বেতন নাই, নির্দিষ্ট টাইম নাই, ছুটি ছাটা, বিভিন্ন পেনশন, গ্র্যাচুইটি, এই ধরনের কিছু নাই। এই ধরনের স্বাধীন মুক্ত পেশাটাই হলো ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং কি? আউটসোর্সিং হলো এই ফ্রিল্যান্সিং এর কে যারা হায়ার করে তারা আউটসোর্সার, তার কাজকে আউটসোর্সিং বলে। কিরকম? ধরো আমাদের একটা প্রয়োজন হলো, যেরকম এখন অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা যখন নিচ্ছি, আমাদের একটা টেকনিশিয়ান দরকার, কম্পিউটার টেকনিশিয়ান দরকার, তাদেরকে আমরা মান্থলি কোনো পেমেন্ট দিচ্ছি না, একটা কাজের জন্য করে নিচ্ছি। ধরো আমার একটা আর্টিকেল লেখা দরকার, বা আমার একটা কোনো পাণ্ডুলিপি লেখা দরকার, তা আমি কাউকে হায়ার করলাম, সেই কাজ করার জন্য আমাদের প্রতিষ্ঠানে নাই। যেরকম ধরো যে আমরা এই লাইভ ক্লাস নিচ্ছি, এই লাইভ ক্লাসের এই ক্যামেরা, কম্পিউটার চালানোর জন্য আমাদের কলেজে স্টাফ নাই। যদি স্টাফ না থাকে তাহলে আমাদের কি করতে হবে? তাহলে বাইরে থেকে আমাকে নিয়ে আসতে হবে। আমার কলেজের মধ্যে যে এমপ্লয়ি গুলো আছে, যে পোস্ট আছে, যে প্যাটার্ন আছে, সেখান থেকে আমরা এই কাজটা করাতে পারছি না, তাহলে আমাদের বাইরে থেকে ক্যামেরাম্যান এবং এই কম্পিউটার অপারেটর আমাকে নিয়ে আসতে হয়েছে, যাতে এই স্টুডিওটা চালাতে পারে। আমি এখন একটা স্টুডিও থেকে ক্লাস নিচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে ওনার কাজটা কিন্তু ফ্রিল্যান্সিং, উনি ইচ্ছে করলে করতেও পারে, নাও করতে পারে, কিন্তু রাজশাহী কলেজ যে হায়ার করেছে তাকে, সেটা আউটসোর্সিং এর। উনি না করলে আরেকজনকে করতো, XYZ এইরকম উনি করছেন। উনি যদি কালকে বলেন আমি করব না কাজ, তাহলে আরেকজনকে নিয়ে আসতে হবে, নাহলে আরেকজনকে আনতে হবে। তাহলে রাজশাহী কলেজ আউটসোর্সিং এর মাধ্যমে ইন্টারনালি এটা এই কাজ করানো যাচ্ছে না, আউটসোর্সিং এর মাধ্যমে নিয়ে আসছে। তাহলে ফ্রিল্যান্সিং হলো যাই কাজ করছে, এই ক্যামেরা পরিচালনা করছে, সে পার্মানেন্ট কোনো এমপ্লয়ি নয়, তারা ফ্রিল্যান্সিং এর কাজ করছে। আর রাজশাহী কলেজ হায়ার করছে, তাকে হায়ার করেছে সেটা আউটসোর্সিং এর মাধ্যমে, তাকে পার্মানেন্ট কোনো নিয়োগ দেয়নি, তার পেনশন গ্র্যাচুইটি নাই, কিছু পেয়ের বিনিময়ে একটা নির্দিষ্ট টাইম, সময় পর্যন্ত সে কাজ করবে এবং নির্দিষ্ট পে পাবে। এইটা হলো আউটসোর্সিং। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর বিষয়টা তোমরা বুঝতে পারলে। এইটা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এখানে তোমরা দেখো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর ফ্রিল্যান্সিং এবং সরি
ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর কাজ করার জন্য দেখো এখানে ইউটিউবের ঠিকানা দেওয়া আছে, একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। এখানে তুমি সার্চ দিলে তুমি কি করতে পারবে, এই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে তুমি আরো ডিটেলস পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, পরের অংশে যাই। খুচরা বিক্রেতা কেন প্রত্যক্ষ সেবা নয়? প্রিয় শিক্ষার্থী, খুচরা বিক্রেতা পণ্য কিনে নিয়ে এসে সে পণ্য বিক্রয় করে, তারা সেবা দেয় না। পণ্যের ব্যবসা করে, তারা সেবার ব্যবসা করে না। প্রত্যক্ষ সেবা হতে গেলে, যেমন ডাক্তার যে প্রত্যক্ষ সেবা দেয়, সে প্রত্যক্ষ সেবার প্রোডাক্ট সে তৈরি করে। উকিল যে প্রত্যক্ষ সেবা দেয়, সে উকিল কি করে, তার প্রত্যক্ষ সেবার প্রোডাক্টটা তার তৈরি। কিন্তু খুচরা বিক্রেতা তার প্রোডাক্টের তৈরি সে করে না, আর প্রোডাক্টের সেবা হয় না। যে প্রোডাক্ট লেনদেন করে সেটা সেবা নয়। কিন্তু যে এই যে শিক্ষকের বক্তব্য, এটা সেবা, ডাক্তারের যে পরামর্শ সেটা সেবা, উকিলের পরামর্শ সেবা। খুচরা বিক্রেতা পণ্য নিয়ে এসে পণ্য বিক্রি করে, এই জন্য সেইটা হলো ব্যবসা, খুচরা ব্যবসায়, কিন্তু সেইটা সেবা কার্যক্রম নয়। ক্লিয়ার হয়েছে? পণ্য আর সেবার মধ্যে, পণ্য হলো দেখা যায়, সেবা হলো দেখা যায় না। খুচরা বিক্রেতার যে পণ্য লেনদেন সেটা তো দেখা যায় একদিক থেকে, সেটা সে কারণে সেবা নয়। আর সে সেবা তৈরি করছে না, যে সে বিনিময় করবে, সেবা তৈরি করছে না, প্রোডাক্ট করছে না সে। ক্লিয়ার? জিডিপি এবং সামাজিক ব্যবসায়ের ধারণা। প্রিয় শিক্ষার্থী, জিডিপি দেখো এখানে স্লাইডে দেখো, জিডিপি কি বলা আছে, নির্দিষ্ট বছরে অভ্যন্তরে ভৌগোলিক সীমারেখার মধ্যে, তার মানে ভৌগোলিক সীমারেখা মানে একটা নির্দিষ্ট দেশ বা এরিয়ার মধ্যে, একটা নির্দিষ্ট বছরে। আমাদের দেশে জুলাই টু জুন এটা আর্থিক বছর ধরা হয়, ইয়ার নয়, এটা বাজেট বছর মানে আর্থিক বছর, সরকারি হিসাব হয়। কি হয়, একটা নির্দিষ্ট বছরে দেশের অভ্যন্তরে সীমানার মধ্যে মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে উৎপাদিত দ্রব্য এবং সেবার আর্থিক মূল্যকে আভ্যন্তরীণ উৎপাদন বা মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। তাহলে জিডিপি সংক্রান্ত যে কথা, তার মানে হলো একটা নির্দিষ্ট সময়, সাধারণত জুলাই টু জুন আমাদের দেশের জন্য, অন্য দেশের জন্য সেটা যেটা ঠিক করবে তাদের আর্থিক বছর, সেটা সেই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট এরিয়ার মধ্যে মানে বাংলাদেশের অভ্যন্তরে, বাইরে নয়, যে পণ্য সামগ্রী উৎপাদিত হয় এবং সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যই হলো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই জিডিপি কি হয়, কিভাবে হিসাব করি দেখো। ভোগ কি হয় দেখো, জিডিপি ভোগ, বিনিয়োগ এবং সরকারি ব্যয়, এই তিনটা, ভোগ, বিনিয়োগ এবং সরকারি ব্যয়, এই তিনটা যখন আমরা যোগ করি তখন আমরা জিডিপি পাই। যেমন দেখো উদাহরণ, 2019 সালে জিডিপি ছিল কত, 113.465 বিলিয়ন মার্কিন ডলার আমাদের দেশে। কিন্তু 20 সালে সেটা এসে হয়েছে কত, 860.916 মানে 916 বিলিয়ন মার্কিন ডলার। তার মানে আমার 19 সালে যে জিডিপি ছিল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার চেয়ে 20 সালে ডোমেস্টিক প্রোডাক্ট কিন্তু অনেক বেড়েছে, মানে তোমার ডবলেরও বেশি, 317, আর এখানে দেখো 860 বিলিয়ন মার্কিন ডলার। তার মানে 19 সালে আমাদের দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে জিডিপি যা ছিল তার চেয়ে 20 সালে জিডিপি আমাদের অনেক বেশি হয়েছে। তাহলে জিডিপি বোঝা গেল, তার মানে আমাদের দেশের অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার মূল্য, কিন্তু জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট সেটা নয়। তাহলে আমরা জিডিপি এইটুকুই থাক। সামাজিক ব্যবসায়, সামাজিক ব্যবসায়ের ধারণা আমাদের দেশে বা ওয়ার্ল্ডে বলা চলে পায়োনিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস 2007 খ্রিস্টাব্দের শেষের দিকে, তার মানে 2007 সালের শেষের দিকে এই সামাজিক ব্যবসার ধারণাটি প্রবর্তন করেন। এইটা সাধারণ বই পুস্তকে নাই, এইটার একটা তথ্য আমি দিয়ে রেখেছি। দেখো, প্রথম আলো পত্রিকার 27 নভেম্বর 2010 তারিখে প্রকাশিত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকারের এইটার একটা রেফারেন্স আছে। সেই রেফারেন্স মোতাবেক 2007
খ্রিস্টাব্দের শেষের দিকে তিনি এই ধারণাটা দেন এই সামাজিক ব্যবসায়ের। প্রিয় শিক্ষার্থী, গতদিনের যে প্রশ্নগুলো তোমাদের ছিল সে প্রশ্নগুলোর প্রশ্নোত্তর পর্ব আমরা শেষ করলাম। এখন আমরা নতুন আলোচনায় আসি। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায়ের কার্যাবলী। ব্যবসায়ের বেশ কিছু কাজ আছে। এই কয়েকদিনের 3টা ক্লাসের পর তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ব্যবসায়ের কতগুলো সুনির্দিষ্ট কাজ আছে। কাজগুলো আমরা এখন আলোচনা করব একে একে। এক নাম্বার, উৎপাদন। ব্যবসায়ের কার্যাবলীর মধ্যে ব্যবসায়ের মধ্যে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা, সহায়ক সেবা 4টি পড়ে। ঠিক আছে? শিল্প, বাণিজ্য, সহায়ক সেবা এবং প্রত্যক্ষ সেবা এগুলো যেহেতু পড়ে, তাহলে আমার প্রথম কাজ হলো উৎপাদন। পণ্য বা সেবার যারই আমি বিজনেস করি না কেন, 1 নম্বরে হলো আমার উৎপাদন করতে হবে। তাহলে উৎপাদন ছাড়া বিজনেসের কোনো অস্তিত্বই নাই। পণ্য বা সেবার যদি আমরা উৎপাদন করতে না পারি তাহলে বিজনেস কার্যক্রম চলবে না। সেকেন্ড, ক্রয়। উৎপাদন করলাম, ক্রয় করার কেউ যদি না থাকে, কাস্টমার না থাকে, তাহলে সেটা বিজনেস হবে না। তাহলে বিজনেসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো ক্রয়, মানে ক্রয় করতে হবে। আমরা যেমন কাঁচামাল ক্রয় করে পণ্য উৎপাদন করব, সেই রকম বিষয়টা হবে কি, সেই রকম বিষয়টা হবে যে আমরা যখন বিক্রয় করব, আমরা কাঁচামাল ক্রয় করব, উৎপাদন করব এবং আমরা বিক্রয় করব, বিক্রয়ও আমরা করব। তাহলে পণ্য আমরা কাঁচামাল ক্রয় করে নিয়ে আসা উৎপাদন করব এবং বিক্রয় করব। তার মানে কাঁচামাল ক্রয় করারও লোক থাকতে হবে এবং পণ্য ক্রয় করারও লোক থাকতে হবে, এবং আমরা কাঁচামাল আমরা পণ্য বিক্রয় করব, বিক্রেতাও থাকতে হবে। যারা বিক্রয় করবে, আমরা বিক্রয় করব, তাহলে ক্রয় করার লোক থাকতে হবে। তাহলে মোট কথা হলো ব্যবসায়ের কার্যাবলীর মধ্যে উৎপাদন একটা গুরুত্বপূর্ণ কাজ, তারপরে ক্রয় একটা কাজ, তারপরে বিক্রয়। পরিকল্পনা, আমরা কি পণ্য বা সেবা উৎপাদন করব, এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পরিকল্পনা ছাড়া, পরিকল্পনা মাফিক ছাড়া কোনো কাজ করলে সে কাজটা খুব সুন্দরভাবে পরিচালিত হয় না। এই জন্য আমাদের পরিকল্পনা করে কোনো পণ্য বা সেবার প্রস্তুত করতে হয়। 5 নাম্বার হলো অর্থসংস্থান। আমরা পরিকল্পনা বা উৎপাদন বা সেবার কার্যক্রম নিয়ে ভাবলেই চলবে না, অর্থসংস্থান লাগবে। তার মানে অর্থ ছাড়া, টাকা ছাড়া, মূলধন ছাড়া আমাদের কোনো বিজনেস হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, সেই অর্থসংস্থানের ক্ষেত্রে অর্থসংস্থানের সোর্স সাধারণত 2 রকম, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল, মানে আভ্যন্তরীণ সোর্স এবং বহিঃস্থ সোর্স, বাহ্যিক সোর্স। আভ্যন্তরীণ সোর্স হলো মালিক পক্ষ যখন নিজের অর্থ ব্যয় করে পুঁজি হিসাবে, তখন আভ্যন্তরীণ সোর্স, এবং সে যখন বাইরে থেকে লোন করে, ধার করে বিভিন্নভাবে নিয়ে আসে, বাহ্যিক সোর্স। সে অর্থসংস্থান আমাদের লাগবে, এটা বিজনেসের একটা কাজে বলি। 6 নম্বর, মজুতকরণ। আমরা যে পণ্য উৎপাদন করলাম তার মজুদের প্রয়োজন হয়। যখনই আমরা উৎপাদন করলাম, উৎপাদনের সঙ্গে সঙ্গে সেই পণ্য বিক্রয় হয়ে যায় না, সেই জন্য সেটা মজুতকরণের প্রয়োজন হয়। 7 নম্বর হলো হিসাব রক্ষণ। হিসাব রক্ষণ একটা গুরুত্বপূর্ণ কার্যাবলী। আমরা যে ব্যবসায় কাজ করি, ক্রয়, বিক্রয়, উৎপাদন সবই অর্থের সাথে রিলেটেড। এই অর্থের সাথে রিলেটেড হওয়ার জন্য সেই কাজকে হিসাবের মধ্যে আমাদের নিতে হয়। 8 নম্বর, পূর্বানুমান। আমাদেরকে সবকিছু কাজের আগেই পূর্বানুমান করতে হয়, পরিকল্পনারও আগে। উৎপাদন করতে গেলেও পূর্বানুমান করতে হবে, ক্রয় এবং বিক্রয়, আমার কি পরিমাণ বিক্রয় হতে পারে, কি পরিমাণ আমার উৎপাদন করতে হবে এবং কি পরিমাণ আমি আয় করতে পারি, এর পূর্ব অনুমান করতে হয়। এটাও বিজনেসের একটা কাজ। প্রচার, আমি খালি পণ্য বা সেবা উৎপাদন করলেই হয় না, সেই পণ্য এবং সেবা উৎপাদনে প্রচার প্রচারণা চালাতে হয়। প্রিয় শিক্ষার্থী, সেগুলো প্রচার প্রচারণার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন, প্রচার, এগুলো প্রসার, এগুলো করতে হয়। 10 নম্বর, অফিস সংক্রান্ত কাজ থাকে, খালি কারখানা সংক্রান্ত নয়, অফিস সংক্রান্ত কাজ থাকে, লেনদেনের জন্য, হিসাব নিকাশ রক্ষণের জন্য কাজ থাকে। বাজার গবেষণা, আমার বিজনেস করতে গেলে বাজার সংক্রান্ত, বাজার রিলেটেড কিছু কাজ থাকে, বাজার গবেষণা করতে হয়। বাজার গবেষণা করে যেরকম পণ্য উৎপাদন, পণ্য এবং সেবা উৎপাদন করতে হয়, সেই রকম বিক্রয় করতে হয়। আমার কাস্টমার কারা? যেমন প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের লোকজন
সাধারণ সাইকেল বা মোটরসাইকেলই কেনার, সাধারণত মোটরসাইকেল কেনার সামর্থ্য নাই। এখন যদি আমি কার, ব্যাপক পরিমাণ কার উৎপাদন করি বা বিক্রয়ের জন্য শোরুম দিই গ্রামে গঞ্জে, তাহলে অনেক জায়গায় রাস্তাঘাটে নাই, তাহলে সেই কার কি বিক্রি হবে? শহরে কিছু হবে, কিন্তু গ্রামগঞ্জে সব জায়গাতে হবে না। রাস্তাঘাট উন্নত হতে হবে, ক্রয় ক্ষমতার মধ্যে হতে হবে। তাহলে বাজার গবেষণা করে আমার দেখা দরকার যে সেই পণ্য বা প্রোডাক্ট চলবে না। আমি কারের কারখানা বা বিজনেস করতে চাইলে কিন্তু সেইটা চলবে না সব জায়গাতেই। সম্পর্ক সৃষ্টি, বিজনেস করতে গেলে সম্পর্ক সৃষ্টি করতে হয় ক্রেতা বিক্রেতার মধ্যে। আমরা যেমন কাঁচামাল সংগ্রহ করি, তাদের যারা সাপ্লায়ার আছে তাদের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করব। আবার আমরা যাদের কাছে বিক্রয় করি, কাস্টমার ভোক্তার কাছে, তাদের সাথেও সম্পর্ক সৃষ্টি করব। তাহলে বিজনেসটা একটা মেলবন্ধন হিসাবে কাজ করবে। সম্পর্ক সৃষ্টি না হলে, রিলেশন তৈরি না হলে বিজনেস কার্যক্রম ভালোভাবে পরিচালিত হয় না। ঝুঁকি গ্রহণ, বিজনেস করতে গেলে তো ঝুঁকি থাকবেই। রিস্ক নো গেইন, যেখানে ঝুঁকি নাই সেখানে বিজনেস নাই, লাভ নাই, প্রফিট নাই। তাহলে বিজনেস করতে গেলে ঝুঁকি থাকতেই পারে, সেই ঝুঁকি আমরা গ্রহণ করব। বিজনেসের ঝুঁকি গ্রহণ করাটাও তার অন্যতম কাজ, লোড নেওয়া, ঝুঁকি নেওয়া। ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ কাজ। ব্যবস্থাপনা হলো যে রিসোর্স গুলো আছে, সেই রিসোর্স গুলোর দ্বারা আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার জন্য যে কাজগুলো পরিচালনা করা হয় সেটাই হলো ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার মধ্যে আছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এইটা তোমরা সেকেন্ড ইয়ারের সেকেন্ড পার্টে এই বিষয় নিয়ে ডিটেলস আছে। এটা একটা গোটা সাবজেক্টই ব্যবস্থাপনা তোমার সেকেন্ড ইয়ারে আছে। তাহলে মোট কথা হলো যে ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এই কাজগুলো করতে হয়। এছাড়া আছে পরিবহন সংক্রান্ত কাজ, পণ্য আনা নেওয়ার জন্যেই, পণ্য কাঁচামাল আনার জন্যও পরিবহন দরকার, এবং যে পণ্য আমরা উৎপাদন করলাম সেই পণ্য উৎপাদন করার পর সেই পণ্য আমরা যখন পাঠাবো সেখানেও পরিবহনের দরকার হয়। তারপরে বীমা, আমরা যে 13 নম্বরে ঝুঁকি আছে সেই ঝুঁকিটা আমরা রিডিউস করার জন্য বীমা করার দরকার হয়। অগ্নি বীমা, নৌ বীমা এবং জীবন বীমা, এই ধরনের বীমা করতে হয়। বীমার বিষয়গুলো তোমাদের সেকেন্ড ইয়ারে আছে, ফাইন্যান্সে আছে। ফাইন্যান্সের সেকেন্ড পার্টে ব্যাংকিং এবং বীমাতে সেগুলো ডিটেলস বীমা সংক্রান্ত বিষয়গুলো আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই আমরা দেখলাম মূলত 16 ধরনের কাজ আমরা দেখলাম। এছাড়াও ছোটখাটো কিছু কাজ তার করতে হয়। তাহলে তার মানে হলো, মূল বিষয়বস্তুটা হলো যে আমরা বিজনেস করতে গেলে মোটা দাগে এই কাজগুলো আমাদের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায়ের গুরুত্ব, কার্যাবলী তো দেখলাম, তাহলে গুরুত্ব কি? তাহলে প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু গুরুত্ব আছে। তাহলে আমরা বিজনেসের গুরুত্বগুলো কি রকম? তাহলে বিজনেসের গুরুত্ব আমরা দুই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা দেখব গুরুত্ব। একটা অর্থনৈতিক গুরুত্ব, একটা সামাজিক গুরুত্ব। তাহলে বিজনেস যে আমাদের দেশে পরিচালিত হয় বা বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ব্যাপী প্রত্যেকটা দেশেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয়। এই কার্যক্রমের দুই ধরনের গুরুত্ব আছে, একটা অর্থনৈতিক, একটা সামাজিক গুরুত্ব। তাহলে আগে অর্থনৈতিক গুরুত্বগুলো আমরা আলোচনা করি, তারপরে আমরা কি করব? তারপরে আমরা সামাজিক গুরুত্বগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, অর্থনৈতিক গুরুত্ব। তাহলে অর্থনৈতিক গুরুত্ব কি? প্রথমেই ব্যক্তির আয় বৃদ্ধি। বিজনেস যারা করে তারা কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে করে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন বিজনেস করবে তখন ব্যক্তির আয় বৃদ্ধি পাবে। যারা সফল বিজনেসম্যান, বিজনেসে লাভ লস আছে, কিন্তু বিজনেসম্যানেরা যখন বিজনেস করে প্রফিটের আশায় প্রফিট হয় তখন তার ব্যক্তিগত আয় বাড়ে। তাহলে এটা একটা অর্থনৈতিক গুরুত্ব। তাহলে ওই ব্যক্তির আয় বাড়লে ওই ফ্যামিলির আয় বাড়ে, তার জীবনযাত্রার মান বাড়ে। ক্লিয়ার? 2 নম্বর হলো জাতীয় আয় বৃদ্ধি। যখন বিজনেস বাড়ে তখন জাতীয় আয় বাড়ে। তখন বিজনেস বাড়লে কি হয়? জিডিপি বাড়ে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বাড়ে। আর কি হয়? জাতীয় আয় বাড়ে কিভাবে? তার রাজস্ব বাড়ে, ব্যক্তির ইনকাম বাড়ে, ব্যক্তির ইনকাম বাড়লে পারে মাথাপিছু আয় বাড়ে। তাহলে এইভাবে জাতীয় আয় বৃদ্ধি পায়। সম্পদের ব্যবহার, তাহলে ব্যবসায় সম্পদের ব্যবহার, যে রিসোর্স গুলো আছে
সেই সম্পদগুলো ভালোভাবে ব্যবহার করা যায়, ইউটিলাইজ করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, যেরকম তোমরা জানো বিজনেস বাড়ার ফলে আমাদের দেশে অনেক কিছু, যেরকম আমরা আগে যে চুল কাটতাম সেলুনগুলোতে, চুলগুলো ফেলে দেওয়া হতো, এই চুলগুলো এখন আবার বিক্রি হয়, প্রসেসিং করে অন্য কাজে লাগানো হয়। আমরা আগে ছোটবেলাতে নারিকেল খেতাম, নারিকেলে ছোবড়া ফেলে দেওয়া হতো, কিন্তু এখন কি হয়, এই নারিকেলের ছোবড়া দিয়ে তোমার গদি বিভিন্ন কিছু বানানো হয়। তাহলে এই যে সম্পদগুলোর ব্যবহার কিন্তু বাড়ছে। কাঠের গুঁড়ি দিয়েও কিন্তু আবার কাঠ জাতীয় দ্রব্য তৈরি করা হচ্ছে। পাটেক্স, যেরকম আমরা যেটা পাটকাঠি বলতাম, সেটা আগে গ্রামে গঞ্জে জ্বালানি হিসেবে ব্যবহার হতো, সেই পাটকাঠি দিয়ে পাটেক্স তৈরি করে পাটেক্স বোর্ড, সেটা কাঠের মতো ব্যবহার করা যাচ্ছে, তার চেয়ার টেবিল এগুলো তৈরি করা যায়। তাহলে সম্পদের বিজনেস যত ডাইভার্সিফিকেশন হবে, মানে বহুমুখীকরণ হবে, তখন কি হবে, সেই সম্পদের ব্যবহারটা সুষ্ঠুভাবে করা যাবে। অপ্রচলিত সম্পদের ব্যবহার এই আলোচনার মধ্যেই বলে ফেলেছি, যত বিজনেস বাড়বে অপ্রচলিত সম্পদের ব্যবহারও বাড়বে। যেরকম চুল এখন ব্যবহার করা হয়, যেরকম পলিথিন ব্যাগ রিসাইক্লিং হচ্ছে, তারপরে আমরা যেটা কাঁচ, ভাঙ্গা কাঁচ আমরা এগুলো ফেলে দিতাম আগে, সেগুলো আবার বিক্রি হয়, সেটা দিয়ে আবার কাঁচ তৈরি করা হচ্ছে। প্লাস্টিকের বোতল, সেগুলো দিয়ে আবার প্লাস্টিক তৈরি করার কাজে ব্যবহার হচ্ছে। তার মানে হলো অপ্রচলিত যে সম্পদগুলো ছিল সেই সম্পদগুলো আবার রিসাইকেল হচ্ছে। আমরা যে লোহাগুলো ছিল, পুরানা লোহা, এগুলো আবার বিক্রি হয়, গলিয়ে আবার নতুন লোহা তৈরি করা হয়। এই অপ্রচলিত যে সম্পদ, আগের ডাল, যেরকম যে আমরা যে গাছের যে ডাল, ছোট ছোট ডাল ছিল, সেগুলো কোনো কাজে লাগতো না, জ্বালানি হিসেবে ফেলে দেওয়া হতো, সেই ডালগুলো প্রসেস করে সেগুলো দিয়ে আবার কাঠের মতো কাঠ জাতীয় দ্রব্য তৈরি করা হচ্ছে। তাহলে অপ্রচলিত সম্পদের ব্যবহার বাড়ছে। বিজনেস যত বাড়বে অপ্রচলিত সম্পদের ব্যবহার বাড়বে। পরিবহন ব্যবস্থার উন্নয়ন, বিজনেস বাড়লে সেই পণ্য বা সেবাগুলো পৌঁছানোর জন্যে, তার লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্যে কি করা হয়, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটে। আগের চেয়ে আমাদের দেশে পরিবহন ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে, কি আকাশপথে, কি স্থলপথে, কি জলপথে পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটে। তারপরে কি হয়, প্রযুক্তিগত উন্নয়ন, বিজনেস যত বাড়তে থাকে প্রযুক্তির উন্নয়ন তত বাড়তে থাকে। যেরকম একসময় আমরা লিখতাম অফিস আদালতে টাইপরাইটার মেশিনে, খট 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 করে শব্দ হতো, সেই টাইপরাইট মেশিনে লেখা হতো। এখন কি হয়েছে, এখন কম্পিউটারে লেখা হয়, কারেকশন করা যায়। তাহলে প্রযুক্তির উন্নয়ন হয়েছে, আরো অনেক কিছু ধরনের প্রযুক্তির উন্নয়ন হয়েছে। আগে আমরা যখন ছোটবেলা ছিলাম তখন আমাদের বাড়িতে কাজের লোক এসে কি করতো, ঢেঁকিতে ধান বানতো, বেনে সে চাল দিয়ে চাল তৈরি করা হতো, সে চাল দিয়ে মুড়ি বা ভাত হতো। তারপরে কি হলো, রাইস মিল আসলো, মিল, এখন অটো রাইস মিল চলে আসছে, ধান দিলে অটো চলে আসে, একসঙ্গে অনেক কাজ করা যায়। তাহলে আরো খুব ফ্রেশ চাল তৈরি করা যায়। তাহলে প্রযুক্তির উন্নয়নের ফলে এই কাজগুলো সম্ভব হয়েছে। ব্যাংক এবং বীমার প্রসার, বিজনেস যত বাড়বে ব্যাংক বিমা বাড়বে। আজ থেকে 20 বছর 30 বছর আগে বাংলাদেশে এত ব্যাংক এবং বিমা কোম্পানি ছিল না। বাংলাদেশে বিজনেস যত বাড়ছে ব্যাংক এবং বিমার প্রসার ঘটছে, কারণ ব্যাংকগুলো ঋণ দিয়ে থাকে, ব্যাংকিং কার্যক্রম ছাড়া বিজনেস ডেভেলপমেন্ট হওয়া সম্ভব নয় এবং বিমা ছাড়া ঝুঁকি রিডিউস করা সম্ভব নয়। এই জন্যে ব্যাংক এবং বিমার মাধ্যমে বিজনেসকে সহায়তা করে থাকে, লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকে। এই জন্যে ব্যাংক বিমার প্রসার ঘটে। সরকারের রাজস্ব বৃদ্ধি, সরকারের রাজস্ব তো বৃদ্ধি হয়, যত ট্যাক্স বিজনেস বাড়বে, ট্যাক্স সিস্টেম স্ট্রং হবে, কর দিবে মানুষ, বিজনেসম্যানেরা কর দিবে, যত ভ্যাট দিবে তত সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। তার মানে আগের সময়ের চেয়ে এখন সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। রপ্তানি বৃদ্ধি, রপ্তানিও বৃদ্ধি পায়, এটা যদিও আপ ডাউন করে। দেখো এখানে কি হয়, বিজনেস যত বাড়ে সব বিজনেসে সব পণ্য বা সেবাগুলো তো আমরা ভোগ করতে পারি না, কিছু পণ্য বা সেবা এক্সেস থাকে, সেগুলো আমরা বাইরে বিক্রি করি। যেরকম তৈরি পোশাক যত উৎপাদন হয় আমাদের দেশে, সে সবগুলো আমরা তো ভোগ করতে পারি না, তার অনেক অংশই
বিক্রয় হয়, মাছ, ইলিশ মাছ বাইরে যায়, পাট জাতীয় দ্রব্যগুলো বাইরে বিক্রি করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে রপ্তানি বৃদ্ধি পায়। দেখো 2019-20 অর্থ বছরে 33.67 বিলিয়ন আমরা রপ্তানি করেছিলাম আমাদের দেশ থেকে। আর ওই সময়ে 2018-19 অর্থ বছরে সেটা কি হয়েছে 40.53। তার মানে আমাদের 18-19 অর্থ বছরে 40.53 বিলিয়ন মার্কিন ডলার আমরা রপ্তানি করেছিলাম। কিন্তু 19-20 সালে এসে সেটা করোনার কারণে বা বিজনেসের করোনার কারণে দীর্ঘদিন ধরে বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকার জন্য সেটা কমে যে হয়েছে 33.67। তার মানে আমাদের বৈদেশিক আয় কমে যাচ্ছে। এই করোনাকালীন সময়ের জন্য আমাদের বিজনেস সেক্টরও বাধাগ্রস্ত হচ্ছে, বিভিন্ন পোর্ট বন্ধ আছে, বিভিন্ন দেশের সাথে যোগাযোগ বন্ধ থাকার জন্য আমাদের বিজনেসগুলো হ্যাম্পার হচ্ছে, আমাদের রপ্তানি আয় কিন্তু কমে গেছে। প্রিয় শিক্ষার্থী, আমদানি রিডিউস, আমাদের আমদানি যখন বিজনেস বাড়বে, আমাদের দেশে প্রোডাকশন বাড়বে, তখন আমাদের আমদানি কমে যাবে। তার মানে হলো আমরা যখন যেরকম আমাদের দেশে আগে খাদ্যের ঘাটতি ছিল, আমরা বাইরে থেকে চাল গম আমদানি করতাম। এখন কি হয়েছে, আমাদের দেশে চালের প্রোডাকশন, ধানের প্রোডাকশন যেহেতু বেড়েছে সেহেতু চালের প্রোডাকশন বেড়েছে। চালের প্রোডাকশন বাড়ার জন্য আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য বিদেশ থেকে আর আগের মতো বেশি বেশি পরিমাণ চাল গম আমদানি করতে হয় না। এখন প্রায় আমদানি করতেই হয় না বললেই চলে, আমরা আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। তাহলে আমদানি রিডিউস হয়েছে। বিজনেসে যত ডেভেলপমেন্ট হবে বাড়বে তত আমরা আমদানি কমাতে পারবো। মূলধন গঠন, বিজনেস যত বাড়বে মূলধন গঠন হবে, বিজনেসের দিকে ঝুঁকবে, মানুষের সঞ্চয় বাড়বে এবং এই সঞ্চয়গুলো ছোট ছোট পুঞ্জীভূত সঞ্চয়গুলো মূলধন হিসাবে আবার বিনিয়োগ হবে, রিসাইক্লিং হিসাবে ইউজ হতে থাকবে, আয় হবে, সেটা আবার রিইনভেস্টমেন্ট হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ দেখলাম বিজনেসের অর্থনৈতিক গুরুত্ব। তোমরা বুঝতে পারছো? যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখো, আমি সামনে ক্লাসে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসি বিজনেসের সামাজিক গুরুত্ব। বিজনেসের সামাজিক গুরুত্বগুলো কিরকম আমরা দেখি। সমাজ রিলেটেড বিজনেস সমাজের কি উপকার করে থাকে, সেই যে উপকারগুলো করে থাকে সেগুলো হলো সামাজিক গুরুত্ব। পণ্য এবং সেবা সরবরাহ, প্রয়োজন মাফিক কাস্টমারদের প্রয়োজন মাফিক পণ্য এবং সেবা সরবরাহ করে থাকে। যেরকম ওষুধ সরবরাহ করে থাকে দোকানে দোকানে পণ্য, তোমাদের কাছে যদি পণ্য এবং সেবা এগুলো সরবরাহ না করে তাহলে তো আমরা পাবো না সেগুলো। তাহলে এই জন্যই বিজনেসের একটি সামাজিক গুরুত্ব হলো পণ্য এবং সেবার সঠিক সময়ে সঠিক দামে মানের পণ্য সরবরাহ করা। তাহলে এটা একটা সামাজিক গুরুত্ব। কর্মসংস্থান, বিজনেসের আরেকটি সামাজিক গুরুত্ব হলো কর্মসংস্থানের সৃষ্টি করা। যত বিজনেস বাড়বে এমপ্লয়মেন্ট বাড়বে, কর্মসংস্থান বাড়বে, লোকজন লাগবে। প্রাইভেটাইজেশন ছাড়া প্রিয় শিক্ষার্থী, আমাদের দেশে যদিও সঠিক পরিসংখ্যান নাই, তবে অনুমান করা হচ্ছে, একটা জরিপে দেখা গেছে যে প্রায় প্রতি বছর 22 লক্ষ মানে উচ্চশিক্ষিত, কম শিক্ষিত, মধ্যম শিক্ষিত, মাধ্যমিক পাস থেকে মাস্টার্স পাস এবং আরো হায়ার এডুকেশন পর্যন্ত প্রায় 22 লক্ষ স্টুডেন্ট বের হচ্ছে, তাদের কর্মসংস্থান হচ্ছে অনলি এই 1 থেকে 1.5 লাখ। তাহলে বাকিগুলো আমাদের কর্মসংস্থান হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত বিজনেস ডেভেলপ না হবে, প্রাইভেট সেক্টরের বিনিয়োগ না হবে, ততক্ষণ এই কর্মসংস্থানের গতি বাড়বে না। সরকারিভাবে কর্মসংস্থান করা 100% এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা খুব জটিল ব্যাপার, কঠিন ব্যাপার। কিন্তু যদি আমরা বিজনেসটাকে আরো ডেভেলপ করতে পারি, উন্নয়ন করতে পারি, তাহলে যত বিজনেসে ডেভেলপমেন্ট হবে তত কর্মসংস্থান বাড়বে। জীবনযাত্রার মান বৃদ্ধি, বিজনেসের ডেভেলপমেন্ট যখন হতে থাকে তখন জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। দুই ভাবে বৃদ্ধি পায়। যখন কর্মসংস্থান হয় তখন তার আর্নিং বাড়ে, তার পরিবারের আর্নিং বাড়ে, তখন তার ক্রয় ক্ষমতা বাড়ে, আরো নতুন নতুন প্রোডাক্ট সে ক্রয় করতে পারে। আর একটা কি করতে পারে, যে জীবনযাত্রার মান যখন বাড়বে, কিভাবে আমরা বুঝবো,
যে নতুন নতুন পণ্য এবং সেবা আমরা গ্রহণ করতে পারবো। যেরকম আগে আমাদের মোবাইল ছিল, এখন মোবাইল ব্যবহার করি, খুব দ্রুত যোগাযোগ করা যায়। আগে মানুষ সে যে ক্রয় ক্ষমতা ছিল, এখন ক্রয় ক্ষমতা বেড়েছে, নতুন নতুন ভালো মানের পণ্য এবং সেবা আমরা গ্রহণ করতে পারছি। ইন্টারনেট ব্যবহার আগে ছিল না, এখন ব্যবহার করতে পারছি, তাহলে জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে। মোবাইল ব্যবহার করতে পারছি, ইন্টারনেট ব্যবহার করতে পারছি, ভালো মানের পণ্য গ্রহণ করতে পারছি, ঠিক আছে, পোশাক আশাক ব্যবহার করতে পারছি। তার মানে আয় বাড়লে জীবনযাত্রার মান বাড়বে, বিজনেস বাড়লে যেমন পণ্য, নতুন নতুন ভালো মানের পণ্য এবং সেবা সরবরাহ করবে প্রতিষ্ঠানগুলো। সম্পর্ক উন্নয়ন, সামাজিক গুরুত্ব, বিজনেসের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন হয়। যে যেখানে বিজনেস করে সেখানে তার আশেপাশের লোক যাদের সাথে কানেক্ট থাকে, তার কানেক্টর গুলো খুব ভালো সম্পর্ক তৈরি হয়, তাহলে সম্পর্কের উন্নয়ন হয়, সোশ্যাল কনফ্লিক্ট অনেকটা কমতে থাকবে। নগরায়ন, বিজনেস যত বাড়তে থাকবে নগরায়ন হবে, তার মানে গ্রাম শহরে রূপান্তর হবে। যেখানে তোমরা লক্ষ্য করো আজ থেকে 10 বছর আগে যে জায়গাগুলো ডেভেলপমেন্ট ছিল না, সাধারণ গ্রাম ছিল, সেখানে বিদ্যুৎ গেছে, রাস্তাঘাট গেছে, দোকানপাট হয়েছে, হওয়ার কারণে কি হয়েছে, নগরায়ন হয়েছে। শহর, রাজশাহী শহরই আগে যতটুক ছিল বিগত 10, 15, 20 বছরের মধ্যে সেই শহরের প্রসার বেড়েছে, তার এরিয়া বেড়েছে, শহরতলিতে আরো বিল্ডিং বেড়েছে, তার মানে নগরায়ন হয়েছে। তার মানে গ্রামে গঞ্জে বিভিন্ন মোড়ে বাজার তৈরি হয়েছে, নগরায়নের উন্নয়ন ঘটেছে। তাহলে বিজনেস যত বাড়বে তত নগরায়ন হবে, বাড়তে থাকবে। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, বিজনেস যত বাড়বে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সরকার ব্যবস্থা, তখন পুলিশ প্রশাসন, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনে হবে, প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত হবে, বর্ডার গার্ড আরো উন্নত হবে, তারা প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে থাকবে। যেরকম এখন নৌবাহিনীতে বিভিন্ন নৌজাহাজগুলো অ্যাড হয়েছে, তাহলে তার মানে প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের আরো উন্নত হচ্ছে। তার বিষয় হলো এটা একটা সামাজিক গুরুত্ব। আবিষ্কার, যত বিজনেস ডেভেলপ হবে তত কি হবে, আবিষ্কার বাড়বে, নতুন নতুন আবিষ্কার বাড়বে, নতুন নতুন আবিষ্কারগুলো আসতে থাকবে আমাদের দেশে। প্রিয় শিক্ষার্থী, ধনিক শ্রেণীর উত্থান, বিজনেস যখন বৃদ্ধি পাবে, ডেভেলপ হবে, তখন ধনী লোক, আগে আশেপাশে দেখো যে পরিমাণ ধনী লোক ছিল তার চেয়ে এখন ধনী লোকের সংখ্যা আরো অনেক বৃদ্ধি পেয়েছে। তার মানে ব্যবসার সামাজিক গুরুত্ব হলো সমাজে ধন দৌলত বাড়তে থাকবে, ধনিক শ্রেণীর লোকজন সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আসি অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান। গুরুত্ব তো গেল, অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান, গুরুত্বের মধ্যেই কিছু পয়েন্ট চলে আসছে। তারপরে আমি আলাদা করে কতগুলো পয়েন্ট, স্পেসিফিক জায়গাগুলো আমি ধরিয়ে দিতে চাই। 1 নম্বর হলো সম্পদের সদ্ব্যবহার। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিজনেসটা সম্পদের সদ্ব্যবহারের ক্ষেত্রে কাজে লাগায়। কিরকম? ডান সাইডে তুমি দেখো, এটা একটা ছবি দেখা যায়, ছবিতে কি একটা ডাইনিং টেবিল। ঘটনা হচ্ছে যে সম্পদের সদ্ব্যবহার, একটা গাছ ছিল, গাছকে কেটে বিভিন্ন ডিজাইনে ডাইনিং টেবিল, ফার্নিচার ব্যবহার করা হয়েছে। তাহলে বনের গাছটাকে আমরা এইভাবে ইউজ করব, সম্পদের সদ্ব্যবহার হলো না? তাহলে গাছটাকে প্রসেস করে আমরা ডাইনিং টেবিল, চেয়ার সেভাবে তৈরি করছি। ক্লিয়ার? তারপরে দেখো এখানে এই যে ছবিটা আছে, ছবিটার সাইড বাঁধাই করেছি, তারপরে জানালা দরজা বিভিন্ন তৈরি করা হয়। তাহলে সম্পদের এইভাবে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিজনেস এই সম্পদের সদ্ব্যবহারের ক্ষেত্রে কাজে লাগায়। বিভিন্নভাবে বিভিন্ন সম্পদকে বিভিন্নভাবে ইউজ করা হয়, সেইটা হলো অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে সম্পদ ব্যবহারের ক্ষেত্রে। পুঁজি গঠনের ক্ষেত্রেও ব্যবসা হলো অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। কি রকম? যখন মানুষের আয় বাড়লে তার সঞ্চয় বাড়বে, সঞ্চয় বাড়লে পারে কি হবে, সেই সঞ্চয়গুলো আবার রিইনভেস্টমেন্ট হবে। ব্যাংকগুলো কি হবে, আমরা যে টাকাগুলো ব্যাংকে জমা রাখি, ব্যাংকগুলো একজন দুইজন এইরকম 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ অনেক লোকের ছোট ছোট সঞ্চয়গুলো এক জায়গাতে করে পুঁজি তৈরি করে, এইটা আবার সে বিনিয়োগ করে বা ঋণ হিসেবে দিয়ে থাকে বিজনেসম্যানদের। তাহলে পুঁজি গঠন হলো। তাহলে তোমার আমার যে টাকাটা, বিভিন্ন জনের টাকা যে ব্যাংকে জমা থাকছে, সে টাকাটা নিয়ে ব্যাংক আবার অন্যকে মূলধন হিসাবে, পুঁজি হিসাবে সরবরাহ করছে বিজনেসে। ক্লিয়ার?
কর্মসংস্থান। তাহলে বিজনেস কি করছে? অর্থনৈতিক উন্নয়নে কর্মসংস্থানের সৃষ্টি করছে। যত বিজনেস বাড়ছে, সে বিজনেসে লোকবল দরকার হচ্ছে, বিভিন্ন ধরনের লোক, তাহলে তার কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি হলে তার আয় বাড়ছে, তার ফ্যামিলি বাঁচছে, ঠিক আছে, তার ভোগ বাড়ছে, তাহলে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। একটার সাথে আর একটা লিঙ্কেজ আছে। জাতীয় আয় বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমার আয়, আমার তোমার সবার আয় যদি বাড়ে, তখন টোটাল জাতীয় আয় বৃদ্ধি পায়, মানে জিডিপি বৃদ্ধি পায়। তাহলে দেখো মাথাপিছু আয়, এখানে কি দেওয়া আছে? মাথাপিছু আয় কি 2019-20 সালে আমাদের আয় কত? 2064 মার্কিন ডলার। তাহলে বাংলাদেশে যত লোক আছে, সব টোটাল আয়কে এই লোক সংখ্যা দিয়ে ভাগ দিয়ে কি করা হয়েছে? গড় মাথাপিছু আয় হলো 2064। সবার কিন্তু এটা নয়, এর চেয়ে কমও আছে, এর চেয়েও বেশিও আছে, এটা গড় রেজাল্ট। তাহলে মাথাপিছু আয় আমরা লক্ষ্য করলে দেখব যে অন্যান্য সালের চেয়ে মাথাপিছু আয় বাড়ছে। তাহলে তার মানে কি? তোমার আমার ইনকাম যখন বাড়বে প্রত্যেকের, তখন আমাদের জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থার উন্নতি। যোগাযোগ এবং 5 নাম্বার, যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থার উন্নতি। তাহলে বিজনেস কি করে? যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থার উন্নতিতে সহায়তা করে। বিজনেস যত বাড়বে, পরিবহন ব্যবস্থা, আমার যানবাহন বাড়বে, উন্নয়ন ঘটবে। আজ থেকে 20 বছর আগে আমার বাসের যে ডিজাইন ছিল, বাসের যে অবস্থা ছিল, মোটরসাইকেলের যে অবস্থা ছিল, সেগুলো সেবার যোগাযোগ ব্যবস্থা চেঞ্জ হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। এছাড়াও আরো ভাবে যোগাযোগ হতে পারে, যে রকম আগে আমরা চিঠি লিখে যোগাযোগ করতাম, এখন মোবাইলে যোগাযোগ করা যায়, ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করা যায়। যেরকম আমাদের দেশে এখন মোবাইল গ্রাহক সংখ্যা দেখো 14.7 কোটি। আমাদের দেশে মোবাইলের গ্রাহক সংখ্যা মোটামুটি 14.7 কোটি এবং ইন্টারনেটের ইউজার 8.0। লকডাউনের আগের এটা পরিসংখ্যান, লকডাউনের পরে যে আমাদের করোনার পরের যদি তথ্য বাড়ায়, তাহলে ইন্টারনেট ইউজারের সংখ্যা আরো বেড়ে যাবে। এখন অনলাইনে ক্লাস চলছে, অনেক ছাত্রছাত্রী ইন্টারনেটের নতুন কানেকশন নিয়েছে এবং মোবাইল ইউজারেরও পরিমাণ বেড়ে যাবে। লকডাউনের আগের এই রেজাল্ট, বর্তমান তথ্য আমার কাছে নাই লকডাউনের পরে, কিন্তু লকডাউনের আগে এই রেজাল্টটা ছিল। তার মানে এর মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারছি, স্যারের সাথে, টিচারের সাথে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে পারছি, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারছি। তাহলে বিজনেসের মাধ্যমে মোবাইল কোম্পানিগুলো যে বিজনেস করছে, এই বিজনেসের প্রসার, মোবাইল কোম্পানিগুলোর যদি প্রসার না ঘটতো, তাহলে আমরা মোবাইল এবং ইন্টারনেট ইউজ করতে পারতাম না। তাহলে যোগাযোগ ব্যবস্থার, বিজনেস বাড়লে যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন হয়, অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থী, অর্থনৈতিক উন্নয়নের আরেকটা অবদান হলো, দেখো, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি। জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিজনেস যত বাড়লে কি হয়? জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। 2015-16 সালে প্রবৃদ্ধি ছিল 7.11, 16-17-তে দেখো 7.28 অর্থনৈতিক প্রবৃদ্ধি আর একটু বেড়েছে। এবং 2017-18-তে 7.86, 18-19-এ আর একটু বেড়েছে, কিন্তু 19-20-তে একটু 2% কমে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। মানে বিশ্বব্যাংক মনে করছে সামনে বছর 2020-21-এ আমাদের প্রবৃদ্ধিটা একটু কমে যেতে পারে, একটা রিপোর্ট আসছে। কিন্তু এই দেখবে তোমরা 18-19 এবং 19-20-তে 7.8 পার হয়ে গেছে, প্রবৃদ্ধি 8 পয়েন্ট পার হয়ে গেছে। এবং আরো জিডিপির অনুপাত বিনিয়োগের তুলনায় দেখো কিছু ডাটা দেওয়া আছে। তাহলে তার মানে হলো, জাতীয় অর্থনীতিতে বিজনেস যত বাড়ছে, আমাদের জাতীয় অর্থনীতিতে সেই জিনিসগুলো, অর্থনৈতিক প্রবৃদ্ধিও সেটা বাড়তে থাকছে। যেরকম দেখো, বেসরকারি বিনিয়োগ আমাদের 23.26%। 2016-17 সালে আমাদের বেসরকারি বিনিয়োগ ছিল 23.51%। তারপরে কি ছিল? জিডিপির অনুপাত সরকারি বিনিয়োগের তুলনায় 7.97, এবং 17-18 সালে যেটা ছিল 7.41%। তাহলে বর্তমানে জিডিপির আকার 27,411 কোটি ডলার, কিন্তু টাকার অঙ্কে এইটা হলো 22,50,479 কোটি টাকা।
তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা অর্থনৈতিক প্রবৃত্তির গেল এবং আপগ্রেড 19-20 সালে দেখবে যে আরেকটু বৃদ্ধি পেয়েছে এবং তারপরে দেখবে যে আরো বৃদ্ধি পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, সঞ্চয়ে উৎসাহ দান। সঞ্চয়ে উৎসাহ দান, বিজনেস যত বাড়ে তার সঞ্চয়ে উৎসাহ দান করা হয়। কারণ বিজনেস বাড়লে বিজনেসে যারা চাকরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের প্রভিডেন্ট ফান্ড কাটা হয়, তাহলে সঞ্চয় প্রভিডেন্ট ফান্ডে একটা সঞ্চয়ে উৎসাহিত করা হয়। ঠিক আছে, এছাড়াও তার বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে তার সঞ্চয়কে আরো উৎসাহিত করার জন্য আগ্রহী সৃষ্টি করা হয়। তার মানে বিজনেস যত বাড়বে, ইনকাম বাড়লে তোমার সঞ্চয়ের প্রবণতাও বাড়বে। প্রিয় শিক্ষার্থী, শিল্পায়ন, ব্যাপারটা হলো শিল্পায়ন। শিল্পায়ন কি? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তাহলে বিষয়টা হলো বিজনেস যত বাড়বে তাহলে শিল্পায়ন বাড়বে। তাহলে বিজনেসের মধ্যে যেহেতু শিল্প বাণিজ্য আছে, তার মানে বিজনেস যত বাড়তে থাকে তার তাগিদেই উৎপাদন বাড়াতে হয়, আর উৎপাদন যত বাড়াতে হয় সেই উৎপাদন বাড়তে থাকলে শিল্পায়নও ঘটে। নতুন নতুন শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ হয়। সেখানে দেখো মোট ব্যাংক, মোট ব্যাংক 57টি, আমাদের রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক 6টি, বিশেষায়িত ব্যাংক 2টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 40টি, বৈদেশিক ব্যাংক আছে আমাদের 9টি এবং ব্যাংক বহির্ভুক্ত আর্থিক প্রতিষ্ঠান 34টি, মোট বীমা 78টি, সরকারি এরকম ডাটা দেওয়া আছে। এবং জিডিপিতে সাময়িক যে কৃষি ক্ষেত্রে অবদান, কৃষি শিল্প এবং সেবা ক্ষেত্রে অবদান, তার মানে হলো আমাদের যখন বিজনেসটা বাড়ে, শিল্প ইন্ডাস্ট্রি প্রোডাকশনের জন্য তার কারখানাগুলো প্ল্যান্টগুলো বাড়াতে হয়। বাড়াতে গেলে পারে তাহলে কি হবে? শিল্পায়ন হতেই থাকবে, চাহিদা বাড়বে, ডিমান্ড বাড়বে। অবকাঠামোগত উন্নয়ন, এবং বিজনেস যত বাড়বে অবকাঠামোগত উন্নয়ন তো হতেই থাকবে। যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, কালভার্ট, এইরকম যোগাযোগ অবকাঠামোগত উন্নয়ন ঘটতে থাকবে। মানব সম্পদের উন্নয়ন, বিজনেস যত বাড়বে মানব সম্পদের উন্নয়ন ঘটবে। প্রিয় শিক্ষার্থী, একটু চারটা লক্ষ্য করো। দেখো 2015 সালে আমাদের মজুরি ছিল কত? 2000 টাকা ন্যূনতম মজুরি। 2010 সালে আমার কি হয়েছে? সেটা বেড়ে 3000। 13 সালে কি হয়েছে? সেটা এসে হয়েছে 5000 এবং 18 সালে সেইটা এসে হয়েছে 8000। তার মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজনেস যদি না বাড়তো তাহলে এই মানব সম্পদ উন্নয়ন সূচকের একটা হলো মজুরি বৃদ্ধি, ইনকাম বৃদ্ধি, আরো অনেকগুলো সূচক আছে। মজুরি, তার ভোগ প্রবণতা, তার সঞ্চয়, অনেক কিছু বিষয় আছে, তার হেলথ, তার মধ্যে মজুরি। তাহলে তার মানে হলো মজুরি দেখা যাচ্ছে গ্র্যাজুয়ালি আমাদের বৃদ্ধি পাচ্ছে। 5 সালে যা ছিল আর 18 সালে তার চেয়ে বৃদ্ধি হয়েছে। বিজনেস যদি ডেভেলপমেন্ট হয়, তার বিজনেসের ইনকাম বাড়ে, তাহলে ভালো মজুরি দেওয়া অনেক সহজ হবে, তাছাড়া কিন্তু সহজ হবে না। তাহলে বিজনেস যখন বাড়তে থাকে তাহলে অর্থনৈতিক উন্নয়নে, মানব সম্পদ উন্নয়নে তারা অবদান রাখতে পারে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের হলো অর্থনৈতিক উন্নয়নে বিজনেসের ভূমিকা। এখন আমরা জীবিকা অর্জনের উপায় হিসাবে বিজনেস, জীবিকা যে অর্জন, আমরা যে খালি চাকরি করব এমনটা নয়। সবাই তো চাকরি করবে না। চাকরি কোনো প্রতিষ্ঠান, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে আমরা চাকরি করি, কিন্তু আমরা চাকরি দেওয়ার চিন্তা করি না। আমরা যারা পড়াশোনা করি, শিক্ষিত লোক, আমরা কিন্তু কোনো প্রতিষ্ঠান গড়ার মনে করি আমি কোথাও যে চাকরি করব, কিন্তু আমি যে নিজে চাকরি দিতে পারি, আমি যে উদ্যোক্তা হতে পারি, আমি একটা শিল্পপতি হতে পারি, সেই রকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে অধিকাংশরই নাই। না থাকার কারণে এই বেকার সমস্যা। আমরা খালি চাকরি খুঁজতে যাই, কিন্তু আমি যে একটা চাকরি ক্রিয়েট করব, চাকরি দেওয়ার চেষ্টা করব, এটা করতে পারি না। আশা করি তোমাদের মধ্যে এই বোধোদয় হবে যে না, আমরা খালি ভবিষ্যতে চাকরি করব না, আমরা চাকরি তৈরি করব, সৃষ্টি করব, প্রতিষ্ঠান তৈরি করব এবং আমরা চাকরি দেওয়ার চেষ্টা করব। তাহলে জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসা, বিজনেস করে আমরা জীবিকা অর্জন করতে পারি। সামর্থ্য অনুযায়ী পুঁজি সংস্থান, আমার যে সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী আমি পুঁজির সংস্থান করতে পারি, মানে পুঁজি কোথাও বিনিয়োগ করতে পারি, করে আমি বিজনেস স্টার্ট করতে পারি। ইচ্ছা এবং উদ্যোগ যদি থাকে, সে গ্রহণ করে বিজনেস করা যায়। জামশেদজি টাটা কোম্পানি প্রতিষ্ঠা, তিনি কি উদ্যোক্তা,
সে অনেক প্রতিষ্ঠানে, আমাদের দেশে কি ইসলাম গ্রুপ আছে, আফতাব গ্রুপ আছে, ঠিক আছে, আনোয়ার গ্রুপ আছে, নাসির গ্রুপ আছে, এইরকম অনেক গ্রুপ আছে। তারা উদ্যোক্তা, ভালো ভালো উদ্যোক্তা, খালেক গ্রুপ, এইরকম। তাহলে তারা করেছে কি, তারা উদ্যোগ গ্রহণ করে প্রতিষ্ঠান তৈরি করেছে, সেখানে অনেক লোকজনের চাকরি দিচ্ছে। তাহলে লেখাপড়া শিখে যে খালি আমাদেরকে চাকরি করতে হবে এমনটা না, আমরা চাকরি দিতেও পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে ইচ্ছা এবং উদ্যোগ গ্রহণ যদি আমরা করি, তাহলে এই ইচ্ছা এবং উদ্যোগ গ্রহণের সাথে আমাদের জীবিকা অর্জনের একটা উপায় হতে পারে। ইচ্ছা এবং উদ্যোগের মাধ্যমে আমরা যদি কোনো প্রতিষ্ঠান গ্রহণ করি, তাহলে নিজের তো জীবিকা হলোই, এবং অন্য আরো 10টা বা আরো অনেক ছেলে মেয়ের জীবিকা অর্জনের একটা উপায় হতে পারে এই বিজনেস। যারা চাকরি করতে চায় না বা পায় না, যারা চাকরি করতে চায় না, টোটালি বিজনেস করতে চায়, শিল্প প্রতিষ্ঠান করতে চায় স্বাধীনভাবে, তারাও এই বিজনেসে আসতে পারে। কিংবা যারা চাকরি পাচ্ছে না, তারাও বিজনেসে আসতে পারে। চাকরি যে করে খেতে হবে এমনটা নয়, আমরা বিজনেস করেও বা ভালো প্রতিষ্ঠান করেও আমরা করতে পারি। জীবিকা অর্জন ব্যবসার মূল প্রেরণা। জীবিকা অর্জনই যদি আমার মূল প্রেরণা হয়, আমি চাকরি না পেলে তাহলে অন্য কিছু করে, বিকল্প কিছু করে খেতে হবে, তো তার মানে আমি বিজনেস করেও খেতে পারি। তাহলে জীবিকা অর্জনের জন্যও মূল প্রেরণা হিসেবে বিজনেস কাজে লাগতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের আলোচনা। তাহলে আজকে আমাদের আলোচনায় কি কি বিষয় ছিল? আমাদের আলোচনায় ছিল আমাদের বিজনেসের কার্যাবলী ছিল, বিজনেসের গুরুত্ব ছিল, গুরুত্বের মধ্যে আমরা অর্থনৈতিক গুরুত্ব এবং সামাজিক গুরুত্ব দিয়েছি, এবং অর্থনৈতিক উন্নয়নে বিজনেসের অবদান দেখেছি, এবং জীবিকা অর্জনের উপায় হিসাবে বিজনেস কিভাবে কাজ করতে পারে সেটা আমরা দেখলাম। আমরা পরবর্তী ক্লাস আমরা নিব এই অধ্যায়ের প্রথম অধ্যায় যেটা, সেই অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন নিয়ে, মাল্টিপল চয়েস, এমসিকিউ এবং সিকিউ, এই প্রশ্নের প্যাটার্ন এবং প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, চর্চা করব যে কিভাবে আমরা প্রশ্নগুলোর থিঙ্কিং করি। তোমরাও সৃজনশীল পড়ে এসছো মাধ্যমিক লেভেলে, তবে তোমাদের সৃজনশীলের যে মাত্রাই ছিল তার চেয়ে এখানে মাত্রাটার একটু ডাইমেনশন দেখবে, একটু আলাদা, লেখার প্যাটার্নটা আলাদা। তো বিষয় হলো, মূল বিষয় হলো, সামনের ক্লাসে আমরা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং সিকিউ প্রশ্ন যেগুলো আছে, যে ব্রড টাইপের প্রশ্ন কিভাবে লিখতে হয়, সেগুলো আমরা আলোচনা করব। এই আলোচনার পর আমরা পরবর্তীতে তোমাদের কিন্তু পরীক্ষা নেব, ঠিক আছে? তো পরীক্ষা যে নেব, আমার ক্লাসের প্রথমেই দেখো যে একটা ইমেল নাম্বার দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ইমেল নাম্বারে তোমরা সবাই গুগল, জিমেল, তোমরা সবাই জিমেল অ্যাকাউন্ট খুলবে। খুলে এই আমার যে প্রথমেই ক্লাসে প্রথম স্লাইডের প্রথমেই জিমেল নাম্বার দেওয়া আছে, সেখানে তোমাদের জিমেল নাম্বারটা পাঠিয়ে দিবে। তাহলে আমি একটা যে গুগলে যে ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমে আমি প্রশ্ন সেটিং করে দেব, তোমরা অনলাইনেই পরীক্ষা দিতে পারবে। তো সেই জন্য তোমাদের দরকার হলো তোমাদের জিমেল অ্যাকাউন্ট। সেই জিমেল অ্যাকাউন্টটা তোমরা ক্রিয়েট করো, ক্রিয়েট করে আমার জিমেলে তোমরা মেসেজ দিয়ে বা সেন্ড করে, মেল করে আমার মেল নাম্বারে পাঠিয়ে দাও। দেওয়ার পর আমরা সেটা নিব। আগে আমরা সামনের ক্লাসে আমরা কি করব, এই প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিছু প্রশ্ন আছে নাকি দেখেন। প্রিয় শিক্ষার্থী, তো ফ্রিল্যান্সাররা আয় করে কিভাবে? প্রিয় শিক্ষার্থী, ফ্রিল্যান্সাররা কিভাবে আয় করে এটা আমার পাঠ্যপুস্তকের বিষয় নয়, তারপরেও আমি বলছি যে তুমি, আমি যে লিঙ্কটা দিয়েছি সেখানে দেখো, সেখানে পারবে। ফ্রিল্যান্সাররা ঘরে বসেই আয় করতে পারে কোনো কাজ করে। তারপরে দেখি, ফ্রিল্যান্সার কি অফলাইন পসিবল? তোমার প্রশ্নটা ক্লিয়ার হতে পারলাম না। ফ্রিল্যান্সিং কি অফলাইন? হ্যাঁ, তুমি অফলাইনেও কাজ করতে পারো, অনলাইনেও কাজ করতে পারো, দুইভাবেই কাজ করা যায়। তারপরে কি কাজের বিনিময়ে টাকা পায়? যেমন ইউটিউবে কি নির্দিষ্ট নিয়ম আছে যার মাধ্যমে ইউটিউবরা টাকা পায়?
ইউটিউবের মাধ্যমেও ইনকাম করা যায়। তোমরা ইউটিউবে সার্চ দিও, ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে হয়, খুলে ভিডিও আপলোড করতে হয়। একটা নির্দিষ্ট পরিমাণ ভিউয়ার্স যদি দেখে তার উপরে হলে সেই ইউটিউবে তোমার ইউটিউবের এর স্লাইডগুলোতে বা ক্লাসগুলোতে বিভিন্ন দিয়ের এর সেটা হলো অ্যাড আসে, সেই অ্যাডের টাকা পাই। স্যার লিঙ্কটা কমেন্টে দিলে ভালো হয়। ঠিক আছে, তোমাদের কমেন্টে লিঙ্ক আমি দিয়ে দিব, অসুবিধা নাই। তারপরে আসি, এইটুকুই নাকি, না আর আছে? আর কোনো প্রশ্ন? বিজনেস অ্যাক্টিভিটিজ ইজ রিয়েলি গুড, ডিসকাস উইথ মাই ইয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো অফিসিয়াল কাজের মধ্যে কোনগুলো পড়ে? অফিসিয়াল কাজের মধ্যে হিসাব রক্ষণ কাজ পড়ে, অফিসিয়াল যোগাযোগ পড়ে, ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস গুলো পড়ে, অফিসে যে ম্যানেজার গুলো থাকে তারা সেগুলো অফিসিয়াল কাজের মধ্যে পড়ে, ডকুমেন্ট গুলো যেটা সংরক্ষণ করে তার মধ্যে পড়ে। স্যার ফরকাস্টিং, ফরকাস্টিং অর্থ হলো পূর্বানুমান কি? আর ফরকাস্টিং অর্থ হলো পূর্বানুমান। পূর্বানুমান কি? আমি বৃষ্টি হবে কিনা একটা পূর্বানুমান করি না, আমার বিজনেসটা হবে কিনা, পরীক্ষার আগে তোমরা পূর্বানুমান করো যে এই প্রশ্নটা পড়তে পারে কি পারে না, এইরকম যে কাজগুলো করো সেগুলো পূর্বানুমান। পূর্বানুমান সম্পর্কে সেকেন্ড ইয়ারের চ্যাপ্টারই আছে তোমাদের ম্যানেজমেন্টের, সেখানে তোমরা ডিটেলস পড়বে। খুলনা ব্রজলাল কলেজ থেকে থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য, তোমাকে অশেষ ধন্যবাদ জানাই। আর কারো কোনো প্রশ্ন? সম্পর্ক উন্নয়ন, আর একবার সম্পর্ক উন্নয়ন। প্রিয় শিক্ষার্থী, আমার সাথে এর আগে কি তোমাদের কোনো যোগাযোগ ছিল এই ক্লাস শুরু করার আগে? এই যে ক্লাসের মাধ্যমে তোমার মাধ্যমে সম্পর্ক হচ্ছে, কোনো বিজনেসেও কোনো বিজনেস তার ক্রেতা বিক্রেতার সাথে সম্পর্ক উন্নয়ন হয়। যে সম্পর্ক উন্নয়ন কিভাবে হয়, যে আমরা কি করি, কিছু কিছু দোকানে নিয়মিত জিনিস কিনি। যেরকম আমি বলি, আমি একটা দোকানে মাছ কিনি, সেই মাছ কিনি, সেই দোকানে দোকানদারকে ফোন করে দিয়ে যাই, সেই দোকানে গেলে তারা চা খাওয়াতে চায়, যে চা খাওয়ানোটা বড় ব্যাপার নয়, তো বাজারে গেলে সে ভালো মানের মাছ দেয়, ওজনে ঠিক দেয়, এই জন্য তার সাথে সম্পর্ক থাকার জন্য সেখানে কিনি। যেখানে মুরগি কিনি সেই দোকানেই মুরগি কিনি, সম্পর্ক ভালো থাকার জন্য। বিভিন্ন দোকানে ছুটে বেড়াতে হয় না। প্রবৃদ্ধি মানে কি? প্রবৃদ্ধি মানে হলো যে বৃদ্ধি, মানে যে অবস্থান আছে তার চেয়ে বৃদ্ধি পাওয়াটাই হলো প্রবৃদ্ধি। ধরো তোমার হাইট 5 ফিট আছে, তুমি পরের বছরে 5 ফিট 2 ইঞ্চি হয়ে গেছো, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেল? এটাই হলো প্রবৃদ্ধি। জাতীয় সেই রকম বিজনেসের ক্ষেত্রেও সরকারের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা ন্যাশনাল ইনকাম কত ছিল এবছরে, সামনের বছরে কত পার্সেন্ট বৃদ্ধি পাইলো, এটা শতকরা হিসাবে হিসাব করাটাই হলো প্রবৃদ্ধি। জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি আর একবার, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি সামনে ক্লাসে বলবো। টাইম এখন আমাদের প্রায় শেষ। কালভার্ট কি? কালভার্ট কি হলো ছোট ব্রিজ, গ্রামে গঞ্জে আছে যে আমরা যে ব্রিজ, এই ব্রিজগুলো সাঁকো টাইপের, যেগুলো মানে ছোট ছোট জল পাস হওয়ার জন্য, সেটা হলো কালভার্ট বলা হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে নির্দিষ্ট সময় একটি দেশের অর্থনৈতিক পণ্য এবং সেবার উৎপাদন বৃদ্ধি বোঝায়। আয় কোন দেশের, যাই হোক তোমরা এখানে উত্তর দেওয়ার চেষ্টা করেছো নিজেদের মধ্যে। আর কোনো প্রশ্ন আছে? কলেজ খুলবে কি খুলবে না এটা তো সরকারি সিদ্ধান্ত, এটা তো আমি বলতে পারি না। সরকার যখন সিদ্ধান্ত নেবে যে কলেজ খোলার, তখন হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অশেষ ধন্যবাদ যে আজকের এই ক্লাস করার জন্য, আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন মনে জাগে, কোনো বিষয় কনফিউশন হয়, তোমরা কমেন্ট বক্সে লেখো। আমি সামনে ক্লাসে আবার তোমাদের সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বা উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সুস্থ, সুন্দর, স্বাভাবিক থাকো, ভালো থাকো। আজকে এ পর্যন্তই। তোমাদেরকে সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করছি।